মাননীয় স্পিকার, একদম ছোটবেলা থেকেই আমরা এই মহাসড়ক দিয়ে যাতায়াত করি এবং সারা বছর ব্যাপী এই রাস্তায় আমরা দেখি কেউ না কেউ মাপতেছে, কেউ একটু ইট টানতেছে, কেউ একটু বাইপা যাইতেছে। এবং আমরা সারা বছর একটা ফিল থাকে এই রাস্তার কাজ এই বুঝি এই মাসে হয়ে যাবে, ওই মাসে হয়ে যাবে। এবং এটা মোটামুটি আজকে আমার জীবদ্দশায় আমি 20 বছর ধরেই দেখে আসতেছি। মাননীয় স্পিকার, গণভোটের কথা বলা হয়েছে, সত্য। গণভোট মানুষ 71% মানুষ রায় দিয়েছে। কিসের জন্য? জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য। সংসদ সদস্যের শপথ নিলাম, গণভোট নিলাম না। যদি গণভোট বাতিল হয়ে যায় তাহলে সংসদ সদস্য পদও বাতিল হওয়ার আশঙ্কা আছে বলে বর্তমান যারা আইনজ্ঞ তারা এটা পর্যালোচনা করছেন। শেষে আমও যাবে, ছাড়াও যাবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সেখানে মার্কিন রাষ্ট্রদূত আরেকটি বিষয় আমাদের মনোযোগ আকর্ষণ করে বলেছেন যে দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য আমরা রপ্তানি করি, আমেরিকা থেকে সে পরিমাণ পণ্য আমরা আমদানি করি না, এবং যে কারণে একটা বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে বিরাট, এবং এই বাণিজ্য ঘাটতি পূরণের লক্ষ্যে বাণিজ্য চুক্তি হয়েছে। ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জানতে চাই, ঢাকার বাইরে আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশন, এটা নতুন সিটি কর্পোরেশন, এখানেও আসলে গ্রিন হওয়া দরকার এই কর্পোরেশন। এখানে ময়লা আবর্জনার স্তূপ, পাশাপাশি রাস্তা খুবই সরু, আর সেই ক্ষেত্রে রেল লাইনটি একেবারে বরাবর শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে গিয়েছে। প্রায় 10টি রাস্তা ক্রস করতে হয় রেল চলাচলের সময়। এক দেড় ঘন্টা পর পর যখন এই রেল চলাচল করে রেলগাড়ি, তখন পুরা শহর স্থবির হয়ে যায়। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন হচ্ছে, এই রেল লাইনটি যদি শহর থেকে সরিয়ে বাইরে বাইপাস করা যায় অথবা রেল স্টেশনটি বাইরে নেওয়া যায়, তাহলে শহরের এই 300 ফিট রাস্তা বরাবর একটি রাস্তা হয়ে যাবে শহরের মূল শহরে। এই প্রকল্প যদি গ্রহণ করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই যানজট কমবে, এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে আধুনিক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পরিকল্পনা আছে কিনা আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রশ্নটি মূল প্রশ্নের সাথে সম্পর্কিত নয়, আপনি ইচ্ছা করলে উত্তর দিতেও পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যখন স্কুলে পড়তেন তখন কিন্তু এই সমস্যাটা ছিল না। তখন কিন্তু রেল লাইনটা অনেক দূরে ছিল শহর থেকে, বাট এখন কিন্তু রেল লাইনটা শহরের ভিতরে চলে এসেছে। অর্থাৎ মানুষ জনসংখ্যা বাড়ার সাথে সাথে শহরের পরিধিটা বেড়েছে। আপনি যে বাইপাসের কথা বললেন, আমি আমার নিজ শহর, নিজ ডিস্ট্রিক্টের কথা বলতে পারি, সেখানেও একটি বাইপাস আছে যেটি শহরকে বাইপাস করে চলে গিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই বাইপাসের উপরেও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, বাইপাসের দুই পাশে, বাইপাসের উপরে না, বাইপাসের দুই পাশে। এখন মনে হচ্ছে বাইপাসকে বাইপাস করার জন্য আরেকটি বাইপাস দরকার। সেই জন্য মাননীয় সংসদ সদস্য, আমরা যদি শহর বাড়াতে চাই, রেল লাইনকে অন্যদিকে নিয়ে যেতে চাই, সেটি হয়তো বা করা যাবে, তবে আমাদের দেশটি আয়তন হিসাবে ছোট, সেজন্যই আমাদেরকে অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়। আপনি জমিটা নষ্ট করবেন কিনা, আপনি এখানে অর্থটা ব্যয় করবেন কিনা, এই সকল কিছু বিবেচনা করে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে সবগুলো শহরের ক্ষেত্রে। এটি শুধু ময়মনসিংহ শহর না, এটি বোধহয় বাংলাদেশের সব শহরের ক্ষেত্রেই প্রযোজ্য বিষয়টি, একটি বড় পরিকল্পনা। আপনি নির্দিষ্টভাবে যেটি বলেছেন মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, সেটির উত্তরটা এই মুহূর্তে আমার কাছে নেই। আপনি যদি নোটিশ দেন, আপনি যদি প্রশ্নটি পাঠান, ইনশাল্লাহ আপনাকে আমরা সঠিক প্রিসাইজ উত্তরটি দিতে সক্ষম হব। ধন্যবাদ। মাননীয় স্পিকার, সেখানে মার্কিন রাষ্ট্রদূত আরেকটি বিষয় আমাদের মনোযোগ আকর্ষণ করে বলেছেন যে দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য আমরা রপ্তানি করি, আমেরিকা থেকে সে পরিমাণ পণ্য আমরা আমদানি করি না, এবং যে কারণে একটা বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে বিরাট, এবং এই বাণিজ্য ঘাটতি পূরণের লক্ষ্যে বাণিজ্য চুক্তি হয়েছে। এটি কোনো পয়েন্ট অফ অর্ডার হলো না। মাননীয় স্পিকার, গতকাল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের বাণিজ্য মন্ত্রীর একটি বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত আমাদের আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেই বিষয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো
দুই দেশের মধ্যে আমদানি রপ্তানির ঘাটতি, বাংলাদেশের কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি, দেশে ব্যবসার পরিবেশ উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণের জন্য নীতি সংস্কারের বিষয়গুলো মার্কিন রাষ্ট্রদূত তুলে ধরেন। মাননীয় স্পিকার, সেখানে মার্কিন রাষ্ট্রদূত আরেকটি বিষয় আমাদের মনোযোগ আকর্ষণ করে বলেছেন যে দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য আমরা রপ্তানি করি, আমেরিকা থেকে সে পরিমাণ পণ্য আমরা আমদানি করি না, এবং যে কারণে একটা বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে বিরাট, এবং এই বাণিজ্য ঘাটতি পূরণের লক্ষ্যে বাণিজ্য চুক্তি হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগে 9ই ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়, এবং তখন বাংলাদেশের যারা সুশীল সমাজ আছেন, থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা বারবার বলেছেন যে একটি অনির্বাচিত সরকার এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারে না, এবং এই চুক্তিতে অনেকগুলো ক্লজ আছে যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। সুতরাং নির্বাচনের পরে যখন একটি নির্বাচিত সরকার আসবে তখন যেন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম যে না, অন্তর্বর্তীকালীন সরকার শুনলো না, এবং 9ই ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। মাননীয় স্পিকার, এই চুক্তির শর্ত অনুযায়ী প্রতিযোগিতামূলক মাননীয় সদস্য, আমার মাননীয় বক্তব্য শুনুন। এটি কোনো পয়েন্ট অফ অর্ডার হলো না। 301 বিধিতে আপনি পড়লে দেখতে পাবেন যে পয়েন্ট অফ অর্ডার সংসদে চলমান বিষয়ের উপরে হতে হয়, কিংবা সংসদ কাজে শৃঙ্খলা রক্ষার জন্য হতে হয়। আপনি একটি নতুন প্রশ্ন উত্থাপন করেছেন, আপনি নোটিশ দেন, এটি বিবেচনা করে দেখা হবে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটা মিনিট। মাননীয় স্পিকার, এই চুক্তিটি 60 দিনের মধ্যে যদি সরকার চায় তারা এটিকে বাতিল করতে পারে, এবং চুক্তিটি সংসদে আনা হোক। এটি পয়েন্ট অফ অর্ডার হিসেবে গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, একদম ছোটবেলা থেকেই আমরা এই মহাসড়ক দিয়ে যাতায়াত করি, এবং সারা বছর ব্যাপী এই রাস্তায় আমরা দেখি কেউ না কেউ মাপতেছে, কেউ টি টানতেছে, কেউ একটু বাইপা যাইতেছে, এবং আমরা সারা বছর একটা ফিল থাকে এই রাস্তার কাজ এই বুঝি এই মাসে হয়ে যাবে, ওই মাসে হয়ে যাবে, এবং এটা মোটামুটি আজকে আমার জীবদ্দশায় আমি 20 বছর ধরেই দেখে আসতেছি। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী স্পেসিফিক ভাবে বলবেন কি কবের মধ্যে আমরা এই মহাসড়কটি প্রশস্ত হবে এবং একটা গাড়ি আরেকটা গাড়িকে ক্রস করার জন্য দুর্ঘটনার শিকার হবে না? মাননীয় স্পিকার, আজকের উত্থাপনীয় বিষয় হচ্ছে কুমিল্লা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের স্থবিরতা দূরীকরণ এবং বর্তমানে জরাজীর্ণ দশার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, কুমিল্লা সিলেট মহাসড়কটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সাথে উত্তর পূর্বাঞ্চলের সংযোগকারী প্রধান অর্থনৈতিক করিডোর। কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার দরখার পর্যন্ত মোট 54 কিলোমিটার এই মহাসড়কটি 4 লেনে উন্নতি করার কাজ 2022 সালে শুরু হয়ে 2026 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে এর কাজ প্রায় স্থবির হয়ে আছে। ভিডিও চিত্র এবং সরজমিন, এবং আমি যেহেতু এই এলাকার স্থানীয় বাসিন্দা, আমরা সব সময় দেখি মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এবং সংস্কার কাজের ধীরগতির কারণে সামান্য বৃষ্টিতে সড়কটি কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে ময়নামতি, কংসনগর, জাফরগঞ্জ, দেবিদ্বার, কোম্পানিগঞ্জ, মাধবপুর বাজার এলাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দীর্ঘ ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে, এবং এই বর্ষাকালে খানাখন্দরের সাথে এখন যুক্ত হয়েছে এক ধরনের মরণফাঁদ। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এই মহাসড়কটি ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যানবাহন বহন করায়, এবং রাস্তার প্রশস্ততা যেহেতু কিছু গত সপ্তাহে উল্লেখ করেছি মাত্র 18 ফুট হওয়ায় নিয়মিত প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। একটা রিপোর্ট দিয়ে রাখি, গত 1 বছরে 100রও বেশি মানুষ এই রাস্তায় দুর্ঘটনায় মারা গিয়েছে। মাননীয় স্পিকার, দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশের সঙ্গে উপ-আঞ্চলিক সংযোগের এই গুরুত্বপূর্ণ রুটটি বর্তমানে চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিধায় মাননীয় মন্ত্রী মহোদয় প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে কি কার্যকর পদক্ষেপ নিচ্ছেন, এবং বর্তমানে মহাসড়কের জরাজীর্ণ অংশগুলো জরুরি ভিত্তিতে মেরামতের জন্য কোনো পরিকল্পনা আছে কিনা তা সংসদকে অবহিত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি, এবং স্পেসিফিক ভাবে মাননীয় মন্ত্রী আপনি উল্লেখ করবেন কিনা সে বিষয়টি আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, ধন্যবাদ। এবার মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা সিলেট মহাসড়কের 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের স্থবিরতা দূরীকরণ এবং জরাজীর্ণ দশার সমাধান চেয়েছেন। মাননীয় সংসদ সদস্য এবং মহান সংসদকে এ বিষয়ে অবগত করছি, বাংলাদেশ সরকার এবং ভারতীয় লাইন অফ ক্রেডিটের যৌথ অর্থায়নে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহাসড়ককে 4 লেনে জাতীয় মহাসড়কে উন্নতিকরণ প্রকল্পটি ইতিমধ্যে একনেক সভায় অনুমোদিত। প্রকল্পটির মোট ব্যয় 7,188 কোটি 66 লক্ষ টাকা। তার মধ্যে জিওবি ফান্ড থেকে 4,378 কোটি টাকা এবং প্রকল্পের ভারতীয় সহায়তায় লাইন অফ ক্রেডিটের আওতায় 2,810 কোটি 65 লক্ষ টাকা বরাদ্দ ছিল। বিগত মার্চ মাসের 2025 সালে ইআরডি এবং ভারতীয় লাইন অফ ক্রেডিট কর্তৃপক্ষের সাথে দ্বিপক্ষীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রকল্পটি থেকে ভারতীয় লাইন অফ ক্রেডিটের প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই অবস্থায় প্রকল্পের মূল পূর্ত কাজে জন্য কোনো বৈদেশিক অর্থায়ন এই মুহূর্তে নেই। মহাসড়কটিকে জিওবি অর্থায়ন অথবা কোনো বৈদেশিক অর্থায়নের উন্নয়নের বিষয়ে যাচাই করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্য জেনে খুশি হবেন, 82.68 কিলোমিটারের জাতীয় মহাসড়কটি ব্রাহ্মণবাড়িয়া হতে সরাইল পর্যন্ত প্রায় 28 কিলোমিটার অংশ বর্তমানে জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্পের আওতায় উভয় পাশে ধীর গতির যানবাহনের জন্য পৃথক লেন সহ 4 লেনে উন্নত করা হচ্ছে। বর্ণিত প্রকল্পে বাস্তবায়ন হলে বিভাগীয় শহর চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে সড়ক যোগাযোগ নিরাপদ এবং উন্নত হবে। সুপারভিশনের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের প্রকল্প মহাসড়কের ডিজাইন চূড়ান্ত করা চলছে। 82.68 কিলোমিটারের সড়কটিকে অধিকতর ক্ষতিগ্রস্ত অংশ, যেটা মাননীয় সংসদ সদস্য উল্লেখ করেছেন, বিশেষ করে দেবিদ্বারের শহর অংশ, কংসনগর, ভিংলাবাড়ি অংশ সব মিলিয়ে 804 মিটার দৈর্ঘ্য রিজিড পেভমেন্টের কাজ চলমান রয়েছে। এছাড়া পিরিয়ডিক মেইনটেনেন্স কর্মসূচির আওতায় ময়নামতি, কংসনগর, ফুলগাছতলা, দেবিদ্বার, কোম্পানিগঞ্জ, ভিংলাবাড়ি, কাঠেরপুল ও কুঠিচৌমনি অংশে আরও 1,845 মিটার সড়ক অংশ 10.30 মিটার প্রশস্তকরণের প্রকল্পের আওতায় রিজিড পেভমেন্টের নির্মাণের জন্য দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া কুমিল্লা থেকে দেবিদ্বার অংশ 20 কিলোমিটার 34 ফিট প্রশস্তকরণের জন্য ইতিমধ্যে রক্ষণাবেক্ষণ খাত হতে কার্যক্রম গ্রহণ করে দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করা যায় মহাসড়কটিতে অধিকতর ক্ষতিগ্রস্ত অংশের রিজিড পেভমেন্ট সহ প্রশস্তকরণের কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং এই অঞ্চলে মানুষের যে দুর্ভোগ আছে তা অতি সত্বর লাঘব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাত এ ব্যাপারে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, একদম ছোটবেলা থেকেই আমরা এই মহাসড়ক দিয়ে যাতায়াত করি এবং সারা বছর ব্যাপী এই রাস্তায় আমরা দেখি কেউ না কেউ মাপতেছে, কেউ টি টানতেছে, কেউ একটু বাইপা যাইতেছে এবং আমরা সারা বছর একটা ফিল থাকে এই রাস্তার কাজ এই বুঝি এই মাসে হয়ে যাবে, ওই মাসে হয়ে যাবে। এবং এটা মোটামুটি আজকে আমার জীবদ্দশায় আমি 20 বছর ধরেই দেখে আসতেছি মাননীয় স্পিকার। এবং আজকে আমাদের মাননীয় মন্ত্রী যে উত্তর দিলেন, মাননীয় সদস্য, গত 20 বছর তো বিএনপি ক্ষমতায় ছিল না, আপনি সরাসরি প্রশ্ন করুন। স্পিকার, তো এখন এমনি কুমিল্লা নিয়ে কিন্তু বিগত সরকারের একটা অ্যালার্জি ছিল
কুমিল্লা শুনলে একটা অ্যালার্জি, এবং এই সংসদেও কুমিল্লাকে কটাক্ষ করা হয়েছে মাল্টিপল টাইমস, এবং কুমিল্লা একটা স্বনির্ভর একটা উপজেলা শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধাদের কারণে। কারণ আমাদের মাইক্রো ইকোনমিটা ভালো, বিদেশে মানুষ থাকে মধ্যপ্রাচ্যে বিশেষ করে, এবং যেহেতু এখানে লিকুইডিটি ফ্লোটা ভালো, মাইক্রো ইকোনমিটা ভালো। কিন্তু আমরা যদি এই ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা দেখি, বাংলাদেশের সবচেয়ে বাজে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমাদের কুমিল্লাতে। আজকে মাননীয় মন্ত্রী যে উত্তর দিলেন, এই উত্তর আমাকে অনেক বেশি আশাহত করেছে। এটা হচ্ছে, হবে, কবে হবে, কোনো স্পেসিফিক উত্তর মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমি পাই নাই। আমি মাননীয় মন্ত্রী স্পেসিফিকভাবে বলবেন কি কবের মধ্যে আমরা এই মহাসড়কটি প্রশস্ত হবে এবং একটা গাড়ি আরেকটা গাড়িকে ক্রস করার জন্য দুর্ঘটনার শিকার হবে না। বাচ্চারা, মাননীয় স্পিকার আপনাকে জানিয়ে রাখি, এখানে 100-র বেশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই রোডের আশেপাশে আছে। এখন প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটছে, এটির দায়ভার কে নিবে? আমরা এই অঞ্চলটা, আমার এখানে 5টা এমপি আছে, আমি যেই রাস্তার কথা বলছি ওই রাস্তার 5টা এমপি আজকে এখানে বসা আছে। ধন্যবাদ। সবাই আমাদের এলাকার কাছে আমরা হচ্ছে লজ্জিত। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই উল্লেখ করেছি যে এটি একনেকে পাশ হওয়া একটি প্রকল্প, যার দৈর্ঘ্য 82.68 কিলোমিটার। কিন্তু জিওবি ফান্ড এবং ভারতের যে অর্থায়ন লাইন অফ ক্রেডিট, সেই ফান্ড প্রত্যাহার হওয়ায় এই প্রকল্পটি এই মুহূর্তে অর্থায়নের নিশ্চয়তা নেই। আমরা জিওবি ফান্ড থেকে করব নাকি অন্য কোনো জায়গায় অর্থের যোগান দিব, সেই ব্যাপারে কাজ করছি। তবে 28 কিলোমিটার যেটা কথা আমি বলেছি, সেটির কাজ চলমান আছে এবং সেটি বাস্তবায়ন হতে চলেছে। বাকি যে অংশটা আছে সেটা আমরা ফান্ড সার্চ করছি, ফান্ডের নিশ্চয়তা হলেই দ্রুততম সময়ে শুরু হবে। যেহেতু একটিকেও আপনার অনুমোদিত প্রকল্প, অথবা আপনি ধরে নিতে পারেন সরকার এই প্রকল্প বাস্তবায়নে বদ্ধপরিকর এবং প্রকল্প বাস্তবায়ন করবার জন্য দ্রুত গতিতে সরকার কাজ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। গণভোটের কথা বলা হয়েছে, সত্য, গণভোট মানুষ 71% মানুষ রায় দিয়েছে। কিসের জন্য? জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য। আমরা দেখতে পাই যে সেই গণ আন্দোলনকে কোনো সময় আমরা কোন একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন বিদায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। 47 থেকে 85 বছর রাজনীতি করে নির্বাচনের আগে যাদের ক্ষমা চাইতে হয় কৃতকর্মের জন্য, সেটি কি রাজনীতি? সেটাকে কি রাজনৈতিক দল বলা যায়? অনুশোচনা কি তাদের হয়েছে? জনগণকে এখনো বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, জনগণকে বিভ্রান্ত করা যায়? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি সর্বেসর্বা, প্রজ্ঞাময়, পরাক্রমশালী এবং সুমহান। তিনি বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা, মালিক এবং নিয়ন্ত্রক। তিনি মানুষকে কর্ম এবং দায়িত্ব অর্পণ করেন এবং সেই কর্ম এবং দায়িত্বের জবাবদিহি তার কাছে নিশ্চিত করেছেন সেই মহান রবের প্রতি। আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র প্রত্যাবর্তন করেছেন, যিনি বাংলাদেশের মানুষের রাজনৈতিক চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশী জাতীয়তাবাদ রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠিত করেছেন, তাকে স্মরণ করছি। স্মরণ করছি আমার নেত্রী, যার নেতৃত্বে আকৃষ্ট হয়ে, উজ্জীবিত হয়ে, অটল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার ক্ষেত্রে অনুপ্রাণিত হয়েছি, ব্রত থেকেছি সেই নেত্রীকে, যিনি উত্তম শাসন ব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় পদ্ধতির সরকার, যিনি উত্তম নির্বাচনী ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার, টেকসই অর্থনীতি এবং জাতি এবং দেশের প্রয়োজনে অবিচল থাকা, আপোষহীন থাকার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই নেত্রীকে স্মরণ করছি। স্মরণ করছি আমার এলাকার জনগণ, ঢাকা 10 আসনের যারা আমাকে নির্বাচিত করে তাদের প্রতিনিধিত্ব করবার সুযোগ করে দিয়েছেন।
স্মরণ করছি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানকে, যিনি দীর্ঘদিন সংগ্রাম করে 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা সফল গণঅভ্যুত্থান করতে সফল হয়েছেন। এবং আজকের যে পার্লামেন্টে আমরা কথা বলছি, সেই পার্লামেন্ট অর্থাৎ জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠিত করবার জন্য দুর্বার আন্দোলন এবং সর্বশেষ একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে জাতির অভিভাবকের মতো ফাংশন করেছেন, তাকে স্মরণ করছি। প্রথমেই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় সংসদ নেতার। মাননীয় সংসদ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য আমরা যারা আছি তাদের প্রতিনিয়ত শিখাচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, অনুপ্রাণিত করছেন, নেতৃত্ব দিচ্ছেন, যার ফলে আমরা প্রতিনিয়ত কি শিখছি, পরিপক্ক হচ্ছি এবং অধিকতর যোগ্য হচ্ছি। কিন্তু তিনি যেহেতু সংসদ নেতা অর্থাৎ সকল পার্লামেন্ট মেম্বারদের নেতা, এটা শুধু সরকারি দলের মধ্যে থাকলে পার্লামেন্ট মহিমান্বিত হবে বলে আমার কাছে মনে হয় না, বেশি কার্যকর হবে বলে আমার কাছে মনে হয় না। এটি বিরোধী দলের সংসদ সদস্য যারা আছেন তাদেরকেও ওনার সান্নিধ্য দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ সেটি যদি হয় তাহলে বিরোধী দল এবং সরকারি দল যদি যথা উপযুক্তভাবে ফাংশন করে তখন সেই পার্লামেন্ট জনবান্ধব হয়, জন আকাঙ্ক্ষা পূরণে সফল হয়। আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের সংসদ সদস্যরা কোন বিধিতে কি বলতে হয়, কি করতে হয়, অথবা কোন ইস্যুতে সোচ্চার হতে হয়, অথবা কোনটি জাতীয় স্বার্থ, কোনটি সামষ্টিক স্বার্থ, অথবা কোথায় বিরোধিতা করতে হয়, কতটুকু করতে হয়, সে ব্যাপারে যথাযথভাবে ফাংশন করতে কোনো কোনো সময় ব্যর্থ হচ্ছেন। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য এখানে আছেন, আমি তাকে কারাগারে দেখেছি। অত্যন্ত বিনয়ী মানুষ, অল্পভাষী মানুষ, পরিমিতিবোধ সম্পন্ন মানুষ, কিন্তু তিনি তাদের মেম্বার অফ পার্লামেন্ট সদস্যদেরকে যথাযথভাবে ফাংশন করতে কোথাও যেন বিচ্যুতি হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। মাননীয় স্পিকার, আমার কাছে এও মনে হয়েছে তিনি হয়তো অসত্য প্রকাশ করতে পারেন, যার ফলে সংসদ নেতার দায়িত্ব রয়েছে পুরা সংসদের স্বার্থে বিরোধী দলীয় নেতাদেরকে একটা কর্মশালা বা বিরোধী দলীয় সংসদ সদস্য যারা আছেন তাদেরকে আরেকটু শানিত করা, আরেকটু পরিপক্ক করা, কারণ তিনি তো সংসদের নেতা। অতএব মাননীয় প্রধানমন্ত্রী এই পদক্ষেপ যদি নেন, জাতির বৃহত্তর সাথে সেটা কাজ করবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আপনি এই জাতির গর্বিত সন্তানদের একজন, আপনি মুক্তিযোদ্ধা, এ দেশকে স্বাধীন আপনি করেছেন। আপনি ওই চেয়ারে বসে যখন এই সংসদকে পরিচালিত করছেন তখন এই সংসদ মহিমান্বিত হচ্ছে, জাতির আশা পূরণ হচ্ছে। এ দেশ যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে তার সফলতা পাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা গণ আন্দোলন করেছি। আপনি ভালো করেই জানেন যে সফল গণ আন্দোলন প্রথমে রাজনীতিবিদরা শুরু করে, রাজনৈতিক দল শুরু করে। ফ্যাসিবাদী শক্তি সেই গণ আন্দোলন প্রতিরোধ করতে না পেরে রাজনৈতিকভাবে জুলুম, অত্যাচার এবং রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে, যার ফলে 17 বছর আন্দোলনের ফলে ধীরে ধীরে একটি গণ আন্দোলন অপরিহার্য হয়েছিল এবং বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ সেই গণ আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং একটা সফল সমাপ্তি হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে সেই গণ আন্দোলনকে কোনো সময় আমরা কোন একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন বিদায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। মাননীয় স্পিকার, 17 বছরে আমরা জীবন দিয়েছি আমাদের দলের অনেক হাজার হাজার ছেলেরা। মাননীয় স্পিকার, চূড়ান্ত আন্দোলনে 1400 শহীদ হয়েছেন আমাদের সব শ্রেণী পেশার মানুষ, যাদের রক্তের বিনিময়ে এখানে বলা হয়েছে আমরা এই সংসদে এসেছি, এটি অত্যন্ত সত্য। কিন্তু এই সংসদে যারা আমরা এসেছি সবাই তো জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমরা ছিলাম। মাননীয় স্পিকার, আমরা নির্বাচিত হয়ে সংসদে এসেছি, এই গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, জীবন যায়নি কিন্তু যেতে তো পারতো, জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। অতএব কারো করুণায় অথবা কোনো গোষ্ঠী বা ব্যক্তির একক অর্জনে এই সংসদ নয়, এই সংসদ জনগণের সংসদ। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলন নিয়ে আমি একটি কথা বলতে চাই। 28 জুলাই যখন বিএনপির নেতাকর্মীদের ঢালাভাবে গ্রেপ্তার করা হচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যখন এই আন্দোলনকে কোঅর্ডিনেট করছিলেন,
তিনি আমাকে ফোন করে বলেছেন, রবি, আপনাকে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী হিসেবে নেতৃত্ব দিতে হবে। আমি দায়িত্ব নিয়েছিলাম, নেতৃত্ব দিয়েছি, ঝুঁকি নিয়েছি। এই 17 বছর ফ্যাসিবাদী আন্দোলন সফল করবার জন্য 193টা মামলা খেয়েছি, 9 বার জেলে গিয়েছি, 97 দিন রিমান্ডে থেকেছি, 4টা মামলা সাজা হয়েছে, 3 দিন গুম থেকেছি। জাতির জন্য করেছি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে করেছি, বাংলাদেশের মানুষকে মুক্ত দেবার জন্য নেতৃত্ব করেছি। মাননীয় স্পিকার, আজকে বলা হয় 41 সালে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়েছিল, যারা আমাদের বিরোধী দলে এখন আছেন, অনেক জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন, এখনো পর্যন্ত জনগণ তাদেরকে ক্ষমতায় ভোটের মাধ্যমে আসীন করেননি। যন্ত্রণা তাদের থাকতে পারে, ব্যর্থতা তাদের থাকতে পারে, কিন্তু রাজনৈতিক স্বার্থে, জাতীয় স্বার্থে তাদেরকে রাজনীতি করতে হবে। 47 থেকে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে তাদের কর্মের জন্য ক্ষমাও চাওয়া হয়েছে, ভুল ভ্রান্তি মাপ চাওয়া হয়েছে। মাননীয় স্পিকার, 47 থেকে 85 বছর রাজনীতি করে নির্বাচনের আগে যাদের ক্ষমা চাইতে হয় কৃতকর্মের জন্য, সেটি কি রাজনীতি? সেটাকে কি রাজনৈতিক দল বলা যায়? অনুশোচনা কি তাদের হয়েছে? জনগণকে এখনো বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, জনগণকে বিভ্রান্ত করা যায়? জনগণ যদি বিভ্রান্ত হতো তাহলে এই 26-এর নির্বাচনে বিএনপি তো ব্রুট মেজরিটি পেত না। তারা তো জনগণকে বিভ্রান্ত করতে পারেনি, জনগণ বিভ্রান্ত হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কখনো ক্ষমা চাওয়া লাগেনি। 96-এর নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রধান বলেছিলেন, একবার আমাদের ভোট ভিক্ষা দিন। এবারের নির্বাচনকে আগে অন্য দলকে আমরা দেখেছি ক্ষমা চাইতে, বিএনপি কখনো জনগণের কাছে ক্ষমা চায়নি। কারণ বিএনপি জনগণের পাশে থেকেছে, জনগণের স্বার্থে আন্দোলন করেছে। এদেশের স্বাধীনতা সংগ্রাম বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, 75-এর আপনার সিপাহী জনতার বিপ্লব বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির হাত দিয়ে হয়েছে। 11-এর সরকার এসেছিল, অসাংবিধানিক সরকার, সেই সরকারকে নির্বাচনের বাধ্য করার জন্য, নির্বাচন দেওয়ার জন্য বিএনপি আন্দোলন করেছে। 17 বছরে বিএনপি জুলুম অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে সফল গণঅভ্যুত্থান করেছে, যার জন্য জনগণ জানে বিএনপিকে তাদের ভোট দিতে হবে। কারণ বিএনপি দ্বারাই এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের বহুদলীয় গণতন্ত্র, এদেশের গণমানুষের শাসন, জবাবদিহিমূলক সরকার, জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠিত করা সম্ভব। অতীতে হয়েছে, এখন হচ্ছে, ভবিষ্যতে হবে। এই জন্য বিএনপি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। মাননীয় স্পিকার, গণভোটের কথা বলা হয়েছে। মাননীয় সদস্য, 10 মিনিট আপনি বলেছেন, অনেক টাইম, তারপরে আপনি 2 মিনিটে শেষ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। গণভোটের কথা বলা হয়েছে, সত্য। গণভোট মানুষ, 71% মানুষ রায় দিয়েছে। কিসের জন্য? জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য। জুলাই সনদ কি? যে জুলাই সনদ আমরা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সমস্ত রাজনৈতিক দল সই করেছি, একমত হয়েছি। কিছু সাংবিধানিক সংস্কার আছে, অন্যান্য সংস্কার আছে, এটা আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর, অঙ্গীকারবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী তা বলেছেন, আমাদের দল সেটা ধারণ করে এবং বাস্তবায়ন করবার জন্য অঙ্গীকার করেছে। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই। যে সনদের বাস্তবায়ন চাই সেটি হচ্ছে যেটা জাতি বা রাজনৈতিক দল সই করেছে, তার বাস্তবায়ন চাই। তার জন্য 71% মানুষ ভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। সেটা বাস্তবায়ন হবে। কিভাবে হবে? সেই জায়গায় 51% ভোট দিয়েছে মানুষ বিএনপিকে, যে বিএনপি যেভাবে চেয়েছে, যেভাবে সই করেছে, সেভাবে বাস্তবায়ন হবে। 20% মানুষ এর সাথে একমত হয়নি। 71 থেকে যদি 51 আপনি বাদ দেন, তো 20% গ্রহণযোগ্য হবে নাকি 51% মানুষের সমর্থন গ্রহণযোগ্য হবে? যে রাজনৈতিক দলটি এটা বোঝেন না, বুঝতে চান না, মানুষকে বিভ্রান্ত করতে চান। আমি বারবার বলছি, 41 থেকে জন্ম নিয়ে এই পর্যন্ত জনগণ আপনাদেরকে নির্বাচিত করেনি, কারণ নির্বাচনের আগে আপনারা মানুষকে বিভ্রান্ত করে, কৌশল পরিবর্তন করে এক এক নির্বাচনে এক একভাবে আবির্ভূত হন। এটা রাজনৈতিক দলের দায়িত্ব না। রাজনীতি শিখুন, রাজনীতি করুন, রাজনৈতিক প্রতিযোগিতা করুন, তাহলে দেশ অগ্রগতি হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আপনারা, আমরা সবাই মিলে একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত করতে পারবো। সময় কম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং এদেশের মানুষ তার উপর আস্থা রেখেছে, দলের উপর আস্থা রাখেছে। বিএনপি যে কোনো মূল্যে সে আস্থা রাখবে ইনশাআল্লাহ।
সংসদ সদস্যের শপথ নিলাম, গণভোট নিলাম না। যদি গণভোট বাতিল হয়ে যায় তাহলে সংসদ সদস্য পদও বাতিল হওয়ার আশঙ্কা আছে বলে বর্তমান যারা আইনজ্ঞ তারা এটা পর্যালোচনা করছেন। শেষে আমও যাবে, ছাড়াও যাবে। মাননীয় স্পিকার, আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? মাননীয় স্পিকার, আমাদের প্রথম চিন্তা হচ্ছে দুনিয়াতে আমরা কেউ থাকবো না, মরার পরে আমাদের আসল জায়গা। এখানে যা আলোচনা হচ্ছে সব দুনিয়া কেন্দ্রিকই আলোচনা হচ্ছে, আখেরাতে কি হবে এই চিন্তা কারো মনে নাই। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো সেই সত্যিকার সফল হবে, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো সেই সত্যিকার সফল হতে পারবে। মাননীয় স্পিকার, সংসদ লবিতে ঢোকার সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান, এটা দেখার পরে মনে হয় যে আল্লাহর প্রতি যদি ঈমান থাকে তাহলে তো আমাদের আইনের উৎস আল কোরআন, কোরআনের বিধান বাংলাদেশে চালু হওয়া উচিত ছিল। মাননীয় স্পিকার, 90% জন মানুষ যারা কোরআনে বিশ্বাস করে, এই কোরআনে যে বিধানগুলো আছে 6666টি আয়াতের মধ্যে not less than 1000 আয়াত belong to the positive order and not less than 1000 আয়াত belong to the negative order। 1000 আয়াত আছে যেগুলো হাবোধক আইন, 1000 আয়াত আছে যেগুলো নাবোধক নিষেধ। কোরআনের এই 1000 পজিটিভ এবং 1000 নেগেটিভ আয়াতগুলা বাংলাদেশে কায়েম করতে হবে, এটা আমাদের দাবি। মাননীয় স্পিকার, এরপরে যে কথা আমি বলতে চাই মাননীয় স্পিকার, সেটা হলো আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচিত করেছেন, হুকুমের ক্ষমতা দিয়েছেন, সূরা হজের 41 নম্বর আয়াত, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তার দৃষ্টি আকর্ষণ করে সকলকেই বলতে চায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা রাষ্ট্র ক্ষমতা পাবে তারা দেশে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেবে, এবং যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দেশ থেকে তারা বিতাড়িত করবে। ভালো কাজ করে মানুষকে শান্তিতে থাকতে দেবে, খারাপ কাজ বন্ধ করে অশান্তির আগুন থেকে মানুষকে রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্য, আওয়ামী লীগ এসেছে 6 বার, বিএনপি 5 বার, জাতীয় পার্টি 2 বার, এতগুলা সরকার এসেছে, জাতীয় সংসদে কোরআনের একটি আইনও চালু করে নাই। মাননীয় স্পিকার, সবচাইতে লজ্জা, সবচাইতে দুঃখজনক কথা হলো এটা। আমরা চাই আমরা এই দেশে কোরআনের আইন চালু করে মানুষকে মুক্তি দেব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনাকেও জিজ্ঞাসা করা হবে, আমাকেও করা হবে, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না, কেন যাকাত চালু করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব দেশ থেকে দূর করা হলো না, কেন ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হলো না, কেন খারাপ কাজগুলো বন্ধ করে অশান্তি থেকে মানুষকে রক্ষা করা হলো না। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ আইনমন্ত্রী পাশে বসে আছেন, তারা জবাব দিবেন এবং বলবেন তাদের দায়িত্বটা কি। এরপরে যে কথাটা আমি বলতে চাই, মাননীয় স্পিকার, সময় কম দেওয়ার কারণে কোনটা বলি আর কোনটা বোঝা যাচ্ছে না। মাননীয় স্পিকার, আমাদের দেশের সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি যারা করে এরা কোনো দলের লোক না মাননীয় স্পিকার। কিন্তু যখন বলা হয় যে এক দল চাঁদাবাজি করে পালায় গেছে, আর এক দল চাঁদাবাজি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা বলার পরে কোনো দল যদি রিয়াকশন করে তখন তো বোঝা যায় এই চাঁদাবাজদেরকে দলের সদস্য হিসাবে গ্রহণ করা হচ্ছে। আজকে সিদ্ধান্ত হোক মাননীয় স্পিকার, চাঁদাবাজ কোনো দলের সদস্য হতে পারে না। চাঁদাবাজ চাঁদাবাজি, তাদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। আজকে বিরোধী দল এই প্রস্তাব দিতে চায় যে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই। মাননীয় স্পিকার, এই পরের যে কথাটি বলতে চাই, শিক্ষকদের দায়িত্ব আমার উপর থাকার কারণে দীর্ঘদিন শিক্ষকেরা রাস্তায় আন্দোলন করেছে এমপিও ভুক্ত হওয়ার জন্য। তারা মশার কামড় খেয়ে কষ্ট করে প্রেস ক্লাবে রাত্রি কাটিয়েছে। আমি বলতে চাই, মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে এভাবে আর কষ্ট দেওয়া উচিত না।
মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আছেন, প্রধানমন্ত্রী আছেন, সকলেই শুনছেন। শিক্ষকদেরকে এরকম কষ্ট না দিয়ে সকলকে এই শিক্ষকদের বেতন ভাতা যেগুলো এমপিওভুক্ত করার জন্য তারা দাবি করছে, মাননীয় স্পিকার, এটাও হওয়া দরকার, দেরি করা মোটেই উচিত না। আর আমাদের দাবি হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। মাননীয় স্পিকার, বাজেট 1.6 না করে আমরা এটা 5%, 4% পর্যন্ত বাজেট দিতে পারি, তাহলে শিক্ষকদের সমস্যা দূর হয়ে যেতে পারে। মাননীয় স্পিকারের পরের কথা হচ্ছে এই দেশে ইসলামী আইন চালু করার জন্য সকল ওলামাই কেরাম, আমাদের এমপিরা এখানে অনেকে আছেন যারা মাদ্রাসা পাস এবং বড় বড় ওলামাই কেরাম, তাদেরকে নিয়ে এবং বাইরে যত মাযহাব যুক্ত ওলামাই কেরাম আছে, এমনকি আহলে হাদিস আছে, সকল ওলামাকে নিয়ে একটা ইসলামী বোর্ড গঠন করা, যারা ইসলামী আইন চালু করার জন্য আমাদেরকে পরামর্শ দিবে এবং দেশে সেই আইন কার্যকরী হবে। মাননীয় স্পিকার, আমি এটা আবেদন রাখলাম আপনার মাধ্যমে। এরপরে হচ্ছে শ্রমিকদের ব্যাপারে কথা বলতে চাই। শ্রমিকরা অনেক কষ্টের মধ্যে আছে, তাদের বেতন বাড়ানো হয়নি, সর্বনিম্ন মজুরি বলা হয়, কিন্তু তারা এখন পর্যন্ত যা বলা হয়েছে, যা সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়ন হচ্ছে না। আমি দাবি করছি তাদের সর্বনিম্ন মজুরি যেটা সিদ্ধান্ত আছে এটাকে বাস্তবায়ন করা হোক। মাননীয় স্পিকার, আমাদের দেশে সব জায়গায় একই দাবি করা হয়। মাননীয় স্পিকার, সকল এমপি বলে আমার এখানে স্বাস্থ্য কেন্দ্র আছে, মেডিকেল আছে, অ্যাম্বুলেন্স নাই, কার অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই। একটা সিদ্ধান্ত হলেই তো কথাগুলো বলা লাগে না। মাননীয় স্পিকার, সেটা হলো বাংলাদেশের যেখানে স্বাস্থ্য কেন্দ্র আছে এবং হাসপাতাল আছে সব জায়গায় অ্যাম্বুলেন্স থাকবে, ড্রাইভার থাকবে। এটা কোনো অবস্থাতেই এটা হতে পারে না। গাড়ি নাই, হাসপাতাল সেখানে আছে, রুগীরা আসবে কেমন করে যারা মরে যাচ্ছে? সেই জন্য বাংলাদেশের সকল স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স এবং ড্রাইভার নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, এরপরে যে কথা আমি বলতে চাই মাননীয় স্পিকার, সেটা হলো গণভোট আর যে সংসদের ভোট যেটা হলো, মাননীয় স্পিকার, সেখানে দেখা যাচ্ছে আমরা একটা ভোটে শপথ নিলাম আর আরেকটা নিলাম না, তাহলে জনগণের ভোটের সাথে সত্যিকার ভালো আচরণ করা হলো না, জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া হলো। সেই জন্য মাননীয় সদস্য, আচ্ছা 3 মিনিট বলেন মাননীয় সদস্য। এখন যদি একই অর্ডারে সংসদ সদস্য নির্বাচিত হলো, আবার গণভোটও হইলো, সংসদ সদস্যের শপথ নিলাম, গণভোট নিলাম না, যদি গণভোট বাতিল হয়ে যায় তাহলে সংসদ সদস্য পদও বাতিল হওয়ার আশঙ্কা আছে বলে বর্তমান যারা আইনজ্ঞ তারা এটা পর্যালোচনা করছেন। শেষে আমও যাবে, ছাড়াও যাবে। মাননীয় স্পিকার, অতএব গণভোটকে শপথ নিয়ে এটাকে কার্যকরী করতে হবে। আর এটা যদি না হয়, দ্বন্দ্ব যেখানে শুরু হয়েছে এই দ্বন্দ্বর সমাধান হবে বলে মনে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অক্ষরে অক্ষরে এটা পালন করবেন, তাহলে শপথটা নিলে অসুবিধাটা কোথায় আমরা তো বুঝি না। এজন্য শপথ নিয়ে এটা সমাধান করতে হবে। মাননীয় স্পিকার, এরপরে যে কথা বলতে চাই সেটা হলো টিকিট বিক্রির একটা কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, একটু প্লিজ। কোরআন মাজিদে একটি আয়াতকে কেন্দ্র করে এটা ভুল বুঝাবুঝি হচ্ছে। আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা। আপনি জানমাল দিবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে কেন তিনি এটা বলছেন। আমাদের ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, পরে অবশ্য আত্মসমর্পণ করে নির্বাচনের আগে বলেছেন শরীয়তের বিরুদ্ধে আমরা কোনো আইন আমরা পাশ করব না। তো ধন্যবাদ ওনাকে, অন্তত তওবা করে ফিরে এসেছেন। আমরা আল্লাহর আইন চাই,
আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। মাননীয় স্পিকার, কথা বলার সময় নাই। আমার নির্বাচনী আসনের কথা, সকলের জন্য যে কথা, আমার নির্বাচনী এলাকা গোদাগাড়ি থানার একই কথা। মাননীয় স্পিকার, আমি কথা শেষ করতে চাই এভাবে যে আমাদের দেশে বড় বড় আলেম আছে, তাদের ব্যাপারে এআই কে কেন্দ্র করে ওষুধ বিক্রি করার একটা অ্যাডভার্টাইজ দেখা যায়। তো এআই যে এইভাবে বড় বড় ওলামা ইকরাম, আহমদুল্লাহ সাহেব, আজহারি সাহেব, জাকের নায়েক ইত্যাদি, তাদের বিরুদ্ধে যেটা মানে এই সেক্স অ্যাডভার্টাইজ করার ব্যাপারে ওষুধপত্র বিক্রি করছে, এটার বিচার হওয়া উচিত। এগুলো দেশ থেকে বিতাড়িত করা উচিত যে কেন তারা একজন আলেমের এভাবে মানে তারা অপপ্রচার করছে।